কেজি পেঁয়াজ আর কি 10 টাকার কাঁচামরিচ। 10 টাকার কাঁচামরিচ আবার কে বেচে বাবা? কি 3 কেজি টমেটো? ও আচ্ছা ঠিক আছে আনছি বলেই ফোনটি কেটে দিল জাঙ্কু। বাজারের ব্যাগ নিয়ে হাঁটা ধরলো জাঙ্কু। কড়া রোদে গরমে ঘেমে বুকটা ভিজে গেছে তার। সবজির দোকানে গিয়ে দাঁড়ায়। এই যে মামা, 1 কেজি পেঁয়াজ, 10 টাকার কাঁচামরিচ আর 3 কেজি টমেটো দাও তো। কি মামা, আজ মেজাজটা মনে হয় খারাপ? আরে হ্যাঁ মামা, বললো না, যা গরম পড়ছে মাথা মতো গরম হয়ে গেছে। তা ঠিক কইছেন মামা। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দাও তো বলেই আনমনে দাঁড়িয়ে থাকলো জাঙ্কু। হঠাৎই কিছু একটা তার নজর কেড়ে নেয়। কেউ একজন তার পাশ দিয়ে চলে গেল। একটি বোরখা পরা মেয়ে, শুধু চোখই দেখা যাচ্ছে আর কিছু না। চোখে চোখ পড়তেই জাঙ্কুকের দুনিয়া যেন থেমে গেছে। মুহূর্তের মাঝে তুফান শুরু হয়ে গেছে মনের ভিতর। এক দেখায় মেয়েটিকে যেন খুবই আপন মনে হচ্ছে। জাঙ্কুক আর কিছুই ভাবতে পারলো না, শুধু মাথায় একটা কথাই ঘুরছে, মেয়েটি কোথায় থাকে, কি করে, সবকিছুই তার জানতে হবে। যেই ভাবনা সেই কাজ। তাড়াতাড়ি দোকানদারকে টাকা দিয়েই রওনা দিল মেয়েটির পিছনে। দোকানদার কিছু বলবে তা পাত্তা না দিয়ে টাকাটি হাতে নিয়ে রওনা দিল মেয়েটির দিকে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেয়েটি এর ভিতরে কোথায় যে হারিয়ে গেল, জাঙ্কুক আর মেয়েটিকে খুঁজে পেল না। তারপর আর কি করা, মনে এক রাশ হতাশা নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাসায় যেতে যেতে জাঙ্কুক ভাবতে লাগলো মেয়েটির চোখের কথা আর ওই চাহনি যেন ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোন স্রোতের দিকে, কোন গহীন বনে কালো অন্ধকারে। মেয়েটির কথা ভাবতে ভাবতেই জাঙ্কুক বাসার ভিতর ঢোকে। তার মাকে বাজারের ব্যাগ দিয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ওই মেয়েটার কথাই। হঠাৎই জাঙ্কুকের ধ্যান ভাঙে ওর মায়ের কথায়। কি রে, টমেটো কোথায়? টমেটো তো আনলি না। এই 3টা জিনিসের কথা বলছি, এইটুকু পারিস না, এর ভিতরে ভুলে গেছিস। হঠাৎই মনে হলো যে ও আচ্ছা, এই জন্যই তাহলে দোকানদার মামা কিছু বলতে চাচ্ছিল। তারপরে জাঙ্কুক উঠে বেরিয়ে পড়লো সবজির দোকানে। দোকানদার জাঙ্কুককে দেখেই হাসলো। জাঙ্কুক টমেটো নিয়ে বাসায় ফিরে আসে। বিকেলে জাঙ্কুক রুমে শুয়ে আছে। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না। বারবার তার চোখের সামনে সেই চোখ দুটো ভেসে আসছে। জাঙ্কুকের মা রুমে এসে, জাঙ্কুক, হ্যাঁ মা বলো, কি বলবে? তোর বাবা বিয়ের জন্য, আস্তাগফিরুল্লাহ, আব্বু এই বয়সে এখন আবার বিয়ে করবে? দেখ, তোর বাবার বিয়ের কথা কেন বলবো? তোর বাবা তোর বিয়ের কথা বলছিল। আমার বিয়ে? আমার বয়স মাত্র 25, আমি এখনই কেন বিয়ে করব? গুনাহ থেকে বাঁচতে করবি। কিন্তু এই জামানায় তুমি ভালো মেয়ে কোথায় পাবে? সবাই তো বিয়ে নিয়ে বসে আছে। তোর বাবা একটি মেয়ের কথা বলছিল, তোর বাবার বন্ধুর পরিচিত। মেয়েটি নাকি খুবই ভালো, পর্দাও করে। তা তুই কি বলিস? না 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 না, আমি নিজেই খুঁজে নিতে পারবো, তোমাদের এত চিন্তা করতে হবে না। তুই আর কি খুঁজবি? সারা রাত জেগে কাজ করিস, আবার দিনেও কাজ করবি? আম্মু, সব সময় এত কথা বলো না তো, কানে কাছে ঘ্যান ঘ্যান করো না। আচ্ছা যা, নাস্তা বানা। নাস্তা? আমি কেন নাস্তা বানাবো? বোনেরা কই? তোর বোনেরা বাড়িতে নেই। কোথায় গেছে? তোর বোনেরা তোর নানুর সাথে নানু বাড়িতে গিয়েছে। ধুত, আর ভাল লাগে না। এই বলে জাঙ্কুক উঠে রান্নাঘরে গেল। আটা বের করে রুটি বানালো। এভাবেই সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। জাঙ্কুকের কিছুই ভালো লাগছে না। এভাবে ঠিক কি প্রেমে পড়া যায় প্রথম দেখাতেই? কিন্তু আমার এমন কেন হচ্ছে? এই কথা ভাবতে ভাবতে রাত শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা দরজার টোকার শব্দে জাঙ্কুকের ঘুম ভাঙে। ঘুমু ঘুমু চোখে গিয়ে দরজা খুলেই দেখে সেই বোরখা পরা মেয়েটি। মেয়েটিকে দেখে জাঙ্কুক উত্তেজিত হয়ে পড়ে, যার ফলে বেচারা জ্ঞান হারায়। জাঙ্কুক, এই জাঙ্কুক, ওঠ, কি হয়েছে তোর? জাঙ্কুক দরজার কাছে ফুলরে পড়ে আছে। ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তার। চোখ মিটমিট করে তাকাতে, আমি কোথায় আছি? জাঙ্কুক চারদিকে তাকিয়ে দেখে তার চারপাশে মানুষে ঘেরা। কি রে, জ্ঞান হারালি কেন? মা, ওই মেয়েটা এখানে এসেছিল। কই সে? কোন মেয়ে? ওই যে বোরখা পরা মেয়েটি। কেউ এমন এখানে আসেনি তো। মা, ও এখানেই ছিল, ওকে আমি এখানেই দেখেছি। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, কিন্তু এখানেই ছিল। আচ্ছা ঠিক আছে, থাক, এখন তুই গিয়ে ফিরে শুয়ে নে। মনে হয় কোনো স্বপ্ন দেখছিলি। আমি তো এখানে কাউকে দেখলাম না, দেখলাম তুই ফুলের মাঝে পড়ে আছিস। তারপরে মার কথা শুনে জাঙ্কুক রুমে চলে গেল এবং রুমে গিয়ে ভাবতে থাকলো, আমি কি সত্যিই স্বপ্ন দেখেছি? না না, আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যিই দেখেছি। কারণ আমি ওকে দেখে জ্ঞান হারালাম।
ওই আমার জীবনের একমাত্র জিনিস, যাকে দেখে আমি জ্ঞান হারাই, স্বপ্নের রাজ্যে হারিয়ে যাই। এরপরে জাঙ্কুক ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাইরে বের হলো। উদ্দেশ্য সেই মেয়েকে দেখা, যেখানে ওর সাথে দেখা হয়েছিল ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু মেয়েটির কোনো দেখা নেই। জাঙ্কুক দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছে, আর নিতে পারছে না। তারপরে ভাবলো বাসার দিকে রওনা দিল। 7টা বাজে। যেই বাসার দিকে পা বাড়ালো, অমনি হঠাৎই যেন ওর হৃদস্পন্দন থেমে গেল। আটকে গেল চোখ দুটি, সেই চোখ দুটির মায়া। মেয়েটি আসছে। জাঙ্কুকের মুখে কথা হারিয়ে গেছে, পৃথিবী থমকে গেছে। ও তাকিয়ে আছে মেয়েটির চোখ দুটোর দিকে। কি সেই চাহনি! চাহনি দেখে জাঙ্কুক পৃথিবীর সবকিছুই ভুলে যায়। মেয়েটি পাশ কাটিয়ে চলে গেল। জাঙ্কুক কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল সেই মেয়েটির যাওয়ার পানে। তারপরে বাসায় চলে গেল। পরের দিন আবারও ঠিক সন্ধ্যা 7টার সময় জাঙ্কুক এসে দাঁড়িয়েছে মেয়েটিকে দেখার উদ্দেশ্যে। আজকেও মেয়েটি এসেছে, বোরখা পরা, কাঁধে স্কুল ব্যাগ। জাঙ্কুক তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটিও এক ঝলক জাঙ্কুকের দিকে তাকাতেই মনে হয় তীর এসে বুকে বেঁধলো, ক্ষত বিক্ষত করে দিয়ে গেল জাঙ্কুকের হৃদয়টা। তারপরে মেয়েটি চলে গেল। এভাবে প্রতিদিনই জাঙ্কুক সন্ধ্যার সময় এসে মেয়েটিকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে, আর মেয়েটিও আসে। দুজনের মাঝে চোখে চোখে যেন হাজারো কথা হয়, কিন্তু মুখে কারো সাথে কেউ কখনোই কথা বলেনি। হঠাৎই আজকে 7টা 15 বেজে গেছে, কিন্তু মেয়েটি আসছে না। জাঙ্কুকের যেন উৎকণ্ঠার শেষ নেই। কি ব্যাপার, ও কেন আসছে না? তাহলে কেউ আজকে আসবে না? কি হয়েছে, শরীর খারাপ করেনি তো? শত কথা ভাবতে ভাবতেই যেন রাস্তার মাঝে চলে আসলো। হঠাৎই একটা রিক্সার সাথে জাঙ্কুকে ধাক্কা লাগে। ধাক্কা লেগে জাঙ্কুক পড়ে যায়। পড়ে যেতেই হাত কেটে যায় অনেকখানি। জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই, কারণ জাঙ্কুকের নজর ইতিমধ্যে সেই চোখ জোড়া দেখে ফেলেছে। সেই কাজল কালো চোখ জোড়ার মাঝে হারিয়ে গেছে জাঙ্কুক, কিন্তু ওর হাত থেকে কেটে যে অজস্র রক্ত বেরোচ্ছে তা ওর কোনোই খেয়াল নেই। তারপরে হঠাৎ করে রিক্সাওয়ালার কথায় ধ্যান ভাঙে জাঙ্কুকের। কি যে করেন না মামা, রাস্তার মাঝখানে আইয়ে পড়ছেন, এখন দেখছেন কি হইছে? যান যান, পাশে যান, আর মোরে মাফ করিয়ে দিন। আচ্ছা যাও মামা, কোনো সমস্যা নেই। এই বলে জাঙ্কুক রাস্তার পাশে এসে দাঁড়িয়ে চেয়ে রয়েছে সেই চোখ জোড়ার পানি। কিন্তু আশ্চর্য করা বিষয় হলো, সেই কাজল কালোর চোখের মালিক যেন ক্রমশই ওর দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক কিছুই বুঝতে পারতেছে না। হঠাৎ আজকে ওর দিকে এগিয়ে আসতেছে সেই মেয়েটি। জাঙ্কুক চুপ করে তাকিয়ে রইল। মেয়েটি জাঙ্কুকের কাছে এসে চোখ দিয়ে ইশারা করলো পাশে বেঞ্চে বসতে। জাঙ্কুক বসে পড়ল। তারপরে ব্যাগ থেকে কিছু একটা বের করছে। জাঙ্কুক দেখলো ব্যাগ থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করেছে আর একটি টিস্যু। মেয়েটি জাঙ্কুকের হাত এগিয়ে দিতে বললে চোখের ইশারায় জাঙ্কুক হাতটি এগিয়ে দেয়। তারপরে টিস্যু দিয়ে রক্তগুলো পুছে তারপরে লাগিয়ে দেয় ব্যান্ডেজটি। লাগিয়ে একটি কাগজ আর কলম বের করে কিছু ওষুধের নাম লিখে হাতে ধরে দিয়ে মেয়েটি চলে যায়। জাঙ্কুক মুহূর্তের মাঝে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলো না। ও শুধু অনুভব করছে মেয়েটির ছোঁয়া। মেয়েটি হাত দিয়ে ওকে ছুঁয়েছে। ও যেন ভাসছে স্বর্গে। ও যেন উড়ে যাচ্ছে সেই দিগন্তহীন পথের দিকে। মেয়েটি চোখের আড়াল হতেই জাঙ্কুকের হুঁশ ফেরে। ও মনে মনে ভাবতে থাকে, তুমি এটা কি করলে? তুমি আমার কাছে এসে যেন আমার ভালোবাসা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়ে গেলে। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেয় জাঙ্কুক। বাসায় যেতে যেতে ভাবে যে ভালোই হয়েছে, মেয়েটির সাথে কথা বলার জন্য আরেকটা সুযোগ আমি পেয়ে গেছি। কালকে তোমার সাথে আমি কথা বলবো। তারপরে জাঙ্কুক বাসায় চলে যায়। পরের দিন জাঙ্কুক কাটা জায়গা ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটি আসতেই মেয়েটির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ওষুধগুলো সব কেনা হয়ে গেছে, কিন্তু কোনটা কখন খাবো সেটা তো কিছুই জানি না, আপনি যদি একটু বলে দিতেন। তখন মেয়েটি কাগজে কোনটা কখন খাবে সেটা লিখে দিয়ে চলে যায়। তাদের মাঝে কোনো কথা হয় না। পরের দিন আবারও জাঙ্কুক এসে দাঁড়ায় মেয়েটির সামনে। ব্যথা একটু কমেছে তো, এখন কি ব্যান্ডেজটা খুলে ফেলবো? মেয়েটি চোখের ইশারায় জাঙ্কুককে বসতে বলে ব্যান্ডেজটি খুলে একটু পরিষ্কার করে আরেকটি ব্যান্ডেজ করে দেয়। তারপরে চলে যায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। জাঙ্কুকের হাতের ব্যথা এখন অনেকটাই ভালো, এখন আর ব্যান্ডেজও করা নেই। জাঙ্কুক সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, হাতের ব্যথা তো ভালো হয়ে গেছে, এখন কি বলবো ওর সাথে, কি বলে কথা বলবো? কথা বলতেই মেয়েটি আসতে থাকে। জাঙ্কুক দাঁড়ালেও জাঙ্কুকের দিকে না তাকিয়ে মেয়েটি চলে যায়। বুকের ভিতরটা কেমন ছ্যাদ করে ওঠে। জাঙ্কুকের দিকে আজকে তাকালোও না। আমার হাত ভালো হয়ে গেছে বিধায়, তাহলে এখন কি করব? হাত কাটাই যদি এত যত্ন নেয়, তাহলে মাথা ফাটিয়ে দিই। মাথা ফাটালে হয়তো আমার কাছে চলে আসবে। যেই ভাবনা সেই কাজ। জাঙ্কুক আস্তে আস্তে করে সামনের দেয়ালের দিকে আগাতে নিলে যখনই মাথা দেয়ালের সাথে টাক দেবে, অমনি পিছন থেকে কে যেন শার্টের কলার ধরে টান দিয়ে রাগী চোখ দিয়ে তাকিয়ে। জাঙ্কুক ফিরতেই দেখে সেই মেয়েটি রাগী চোখ করে তাকিয়ে চোখের ইশারায় না বলে সেখান থেকে চলে যায়।
তারপর আর কি করার, জাঙ্কুকও আস্তে আস্তে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ঢুকতেই জাঙ্কুকের মা জাঙ্কুককে বলে, জাঙ্কুক তোর বাবা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, আচ্ছা ঠিক আছে আমার পছন্দ হয়েছে, যাও। এই কথা বলেই রুমে চলে গেল। জাঙ্কুক না শুনেই মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আবার নতুন কোনো শার্ট এনেছে আর এই শার্টের কথাই বলছে, কিন্তু মাথায় এখন কোনো কাজ করছে না। কালকে কিভাবে ওর সাথে কথা বলবো। তারপরের দিন ঠিক সন্ধ্যা 7টার সময় জাঙ্কুক আবার সেই স্থানে গিয়ে হাজির। মেয়েটি আসছে। মেয়েটি একবার জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুকে একটু মুচকি হাসে, তারপরে মেয়েটি চলে যায়। তারপর জাঙ্কুক বাসার উদ্দেশ্যে রওনা হলে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। এক পর্যায়ে বৃষ্টি অনেক জোরে নামে। জাঙ্কুক নর্মালি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না, কিন্তু আজকে কেন যেন তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায়। রাতের বেলা জাঙ্কুকের প্রচন্ড জ্বর আসে। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণেই এই জ্বরটা এসেছে। পরের দিন সারাদিন ও শুয়ে রয়েছে, কিছুই ভালো লাগছে না, শরীর অনেক দুর্বল লাগছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু সন্ধ্যায় ওর তো যেতেই হবে, ওকে যে দেখতে হবে। তারপরে জাঙ্কুক সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে একটি চাদর জড়িয়ে রওনা দিল সেই জায়গার উদ্দেশ্যে। সেখানে গিয়ে বেঞ্চের উপরে বসে রইল। চেহারা দেখলেই বোঝা যায় খুবই অসুস্থ। হঠাৎ করে মেয়েটি আসছে। মেয়েটি জাঙ্কুকের দিকে চাইতে একটু অস্থির হয়ে পড়ে এবং তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে এসে কপালে হাত দেয়। হাত দিয়েই দেখতে পারে যে জাঙ্কুকের প্রচন্ড জ্বর। তারপরে কোনো কিছু না বলে ইশারায় একটি রিক্সা ডাক দিয়ে জাঙ্কুকে নিয়ে রিক্সায় উঠে পড়ে। এরপরে আর জাঙ্কুক জ্ঞান হারায়। জাঙ্কুকের কিছুই হয়নি। তারপরে জাঙ্কুক জ্ঞান ফিরতেই দেখে নিজে রুমে শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে, মা মা, জাঙ্কুক তোর জ্ঞান ফিরেছে? আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমার ছেলেটার জ্ঞান ফিরেছে। কার কি কি হয়েছিল? আর এত জ্বর নিয়ে তুই কেনই বা বের হয়েছিস? কি যে করিস না, সব সময় আমাকে টেনশনে ফেলে দিস। মার এরকম চিন্তিত রূপ দেখে জাঙ্কুক আর কিছু বলল না। আচ্ছা তুই এখানে থাক, আমি তোর জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছি। এই বলে জাঙ্কুকের মা বাইরে বের হয়ে যায়। জাঙ্কুক শুয়ে শুয়ে ভাবতে লাগলো, তাহলে কি ও আমার বাসা চিনি? আর ও কিভাবে চিনি? সেদিনকার আমার হাতে ব্যান্ডেজ করে দেওয়া আর আমাকে জ্বর অবস্থায় দেখে ওর এইভাবে অস্থির হওয়া, এর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম ভাবতে ভাবতে কেটে গেল বেশ কিছুদিন। জাঙ্কুক এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আজকে সন্ধ্যার সময় গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। মেয়েটি চোখের ইশারায় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল যে কি অবস্থা, শরীর কেমন আছে? আর জাঙ্কুক মাথা নাড়িয়ে বোঝালো যে হ্যাঁ তার শরীর ভালো আছে। তারপরে মেয়েটি চলে গেল। জাঙ্কুকও বাসায় ফিরে এলো। ঘরে ঢুকতেই জাঙ্কুকের মা বলে, জাঙ্কুক তোর বাবা সেই বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছে। 1 সপ্তাহ পরেই তোর বিয়ে। মানে কার বিয়ে? কিসের বিয়ে? কেন তোকে না ওই দিনকার বললাম যে তোর বাবা তোর জন্য পছন্দ, তুই যে বললি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ হয়েছে। ও শিট বলেই জাঙ্কুক নিজের রুমে চলে গেল। নিজে মনে মনে 100টা গালি দিতে লাগলো। সেদিনকার বাবা তাহলে আমার বিয়ের কথা বলছিল আর আমি ভাবলাম নতুন শার্ট এনেছে সেই কথা। এখন কি করি? যাক, এত কিছু ভাবলে হবে না। মা বাবাকে মেয়েটিকে দেখাতে হবে, দেখিয়ে বলতে হবে যে ওকে আমি ভালোবাসি, তারপরে বিয়েটা ক্যান্সেল করতে হবে। যেই ভাবনা সেই কাজ। পরদিন সন্ধ্যাবেলা গিয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গায়, কিন্তু আজকে মেয়েটা আসছে না। 8টা বাজে, 9টা বাজে, বাজতে বাজতে 10টা বেজে গেল, কিন্তু মেয়েটার দেখা নেই। জাঙ্কুকের চারদিক যেন কালো মেঘে ছেয়ে গেছে। কি ব্যাপার, মেয়েটা কেন আসলো না? কি হলো? ও হয়তোবা কোচিং বন্ধ আছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে। পরের দিন সন্ধ্যার আগে গিয়ে দাঁড়িয়ে রইল আবারও সেই জায়গায়, কিন্তু কোনো দেখা নেই। মেয়েটি আজকেও আসছে না। সময় পেরিয়ে যাচ্ছে, বাঁচতে বাঁচতে রাত্র 10টা বেজে গেল। আজকে 11টা পর্যন্ত জাঙ্কুক দাঁড়িয়ে রইল, কিন্তু মেয়েটির দেখা নেই। এবার যেন জাঙ্কুকের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। ও কি করবে? মেয়েটাকে না পেলে আর হাতে যে সময়ও নেই। বিয়ের দিন এদিকে আস্তে আস্তে ক্রমশ এগিয়ে আসছে, এখনো কি করবে? আর মেয়েটা কেনই বা আসছে না? জাঙ্কুক একটা হতাশা নিয়ে বাসার দিকে রওনা হলো। পরদিন খুব সকালবেলা জাঙ্কুক বাসা থেকে বের হলো। মনে মনে ভাবতে থাকলো আশেপাশে সব জায়গা খুঁজে দেখবে, পাড়া মহল্লা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মেয়েটিকে খুঁজবে যেখানে ওর সাথে দেখা হয়েছে। যেই ভাবনা সেই কাজ, সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছে, কিন্তু জাঙ্কুক তো মেয়েটির নামও জানে না। মেয়েটি দেখতে কেমন তাও জানে না, শুধু জানে বোরকা পরা একটি মেয়ে। কত মেয়েই তো শত শত বোরকা পরে প্রতিদিন আসা যাওয়া করে, কিন্তু কিভাবে মেয়েটির বর্ণনা দেবে কিছুই ভেবে পাচ্ছে না। মানুষজন জিজ্ঞাসা করলে রাগ হচ্ছে, কারণ যেহেতু জাঙ্কুক নাম বলতে পারছে না। জাঙ্কুক হতাশা প্রায় সারাটা দিন ধরে জাঙ্কুক খোঁজাখুঁজি করে সেই মেয়েটাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। জাঙ্কুক ক্লান্ত হয়ে সেই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়াতে দাঁড়াতে প্রায় রাত 10টা বেজে যায়। সারাদিনের না খাওয়া, মুখটা শুকনো হয়ে গেছে। জাঙ্কুক কিছুই নিতে পারছে না, বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যেতে যেতে ভাবতে লাগে, ও একটা কোচিং সেন্টারে পড়ে, তাহলে আশেপাশের কোচিং সেন্টারে যদি খুঁজে দেখি তাহলে হয়তো বা ওর খোঁজ পাওয়া যাবে। এর পরের দিন সকালবেলা আবারও বেরিয়ে পড়ে কোচিং সেন্টারের উদ্দেশ্যে। আশেপাশে যত কোচিং সেন্টার আছে সব জায়গায়
খোঁজ করে মেয়েটি, কিন্তু ও তো সঠিকভাবে বলতেই পারে না মেয়েটিকে কিভাবে ও খুঁজে পাবে। তারপরে সারাদিনের সেই ক্লান্ত শরীর নিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে সেই জায়গায়। রাত্র 10টা বেজে যায় কিন্তু মেয়েটির কোনো খবর নেই। এই 4 দিন মেয়েটাকে না দেখে জাঙ্কুক যেন দিশেহারা, প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। ও কি করবে? এদিকে ওরও যে বিয়ের তারিখ আস্তে আস্তে ঘনিয়ে আসছে, মাথায় কোনো কাজ করছে না। ক্লান্ত শরীর নিয়ে বাসার দিকে ফিরে যায়। রাতে কোনো খাবার না খেয়ে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকের মা জাঙ্কুককে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ জাঙ্কুক তো এরকম বেপরোয়া স্বভাবের না। ও সবসময় টাইম টু টাইম সব কাজ করতে ভালোবাসে, খাবার দাবারও ঠিক মতো খায়। কিন্তু এই 4 দিন যাবৎ ছেলেটার দিকে যেন তাকানো যাচ্ছে না। না আছে নাওয়া, না আছে খাওয়া। কি হলো ছেলেটার? কিছুই জাঙ্কুকের মা বুঝতে পারছে না। ভিতরে ভিতরে নিজে অনেক টেনশন করছে। আর এদিকে জাঙ্কুকের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। জাঙ্কুক এই 4 দিন ঘুমাতেই পারেনি, না নাওয়া খাওয়া না ঘুম। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। ওর হাতে সময় নেই। ও আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতে থাকে যে আল্লাহ তুমি আমাকে একবারের জন্য ওকে মিলিয়ে দাও, একবারের জন্য ওর সাথে আমার একটু কথা আছে, আমি যেন একবার ওর সাথে কথা বলতে পারি। এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছে জাঙ্কুক নিজেও জানে না। পরের দিন সকালবেলা জাঙ্কুক আবারও বেরিয়ে পড়ে সেই মেয়েটির খোঁজে। সারাদিন খুঁজেও মেয়েটিকে না পেয়ে হতাশা জাঙ্কুক এসে বসেছে সেই জায়গায় যেখানে তার সাথে প্রথম সেই মেয়েটির দেখা হচ্ছে। অজস্র কান্না আসছে জাঙ্কুকের চোখ জুড়ে। মনে মনে ভাবছে এখান থেকেই তোমাকে শুরু, এখান থেকেই তোমাকে শেষ। আজকে যদি তোমাকে না পাই তাহলে আর কোনোদিনও হয়তো বা তোমাকে পাওয়া হবে না। আল্লাহ তুমি কি আমার মনের আশা পূরণ করবে না? তুমি কি আমার মনের আশাটা একবারের জন্য পূরণ করতে পারো না? আমি কি কোনো পূর্ণ কাজ করিনি তোমার কাছে? আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, তারপরেও কি তুমি আমার জন্য সদয় হতে পারো না? সন্ধ্যা হতে এখনো বেশ বাকি, কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মৃদু বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টিও মনে হয় হচ্ছে। জাঙ্কুক বাসার দিকে রওনা দিল, কারণ যদি জোরে বৃষ্টি নামে তাহলে তো বাসায় পৌঁছাতে পারবেন। হঠাৎ করেই কেমন যেন বুকের ভিতর চিনচিন করে উঠলো। জাঙ্কুকের এই অনুভূতি আগেও হয়েছে যখন মেয়েটি তার কাছাকাছি রয়েছে। জাঙ্কুক পিছন ফিরে তাকাতেই দেখে মেয়েটি দূর থেকে আসছে। জাঙ্কুকের চোখে মুখে যেন প্রাণ ফিরে পেল, কিন্তু ছুটে যাওয়ার মতো শক্তি নেই। বেঞ্চের উপরেই বসে রয়েছে। মেয়েটি ক্রমশ কাছে আসছে। কাছে আসতেই মেয়েটি যেন আকাশ থেকে পড়লো। জাঙ্কুকের দিকে তাকিয়ে একদম অবাক দৃষ্টিতে বলল, কি ব্যাপার, কি হয়েছে? আপনার চেহারা নাক মুখের এই অবস্থা কেন? আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম মেয়েটির মুখ থেকে কোনো কথা শুনলাম। আপনি কথা বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু আগে বলুন আপনার এরকম অবস্থা কিভাবে হলো? আপনার জন্য হয়েছে মানে? আমার জন্য মানে? আপনার জন্যই তো। আপনি এতদিন কোথায় ছিলেন? এই 4 দিন আপনাকে খুঁজে খুঁজে আমি কি অবস্থা সেটা আমিই জানি। কোথায় ছিলেন আপনি? কি করছিলেন? আসলে শপিং করতে গিয়েছিলাম, এই জন্য কোচিং থেকে ছুটি নিয়েছি। শপিং করার জন্য কোচিং থেকে ছুটি নিতে হবে এই 5 দিন? আসলে বিয়ের শপিং তো, তাই। বিয়ে মানে? কার বিয়ে? আমার বিয়ে। আপনার বিয়ে? না, আপনার বিয়ে করা হবে না। কেন আমার বিয়ে করা হবে না কেন? আমি বলেছি তাই, আপনি বললে শুনতে হবে কেন? বলছি তো তাই, আপনি বিয়ে করবেন না। তাহলে বিয়ে ক্যান্সেল করে দেব? হ্যাঁ ক্যান্সেল করে দেব। আচ্ছা ঠিক আছে। হাতে ওটা কি? এটা, এই যে দেখেন, এটা পাঞ্জাবি আমার হবু বরের জন্য কিনেছি। সুন্দর হয়েছে না? না মোটেও ভালো হয়নি, ডাস্টবিনে ফেলে দিন। কেন ডাস্টবিনে ফেলবো কেন? এখন আপনি বাসায় যান, বাসায় গিয়ে ঠিকমতো খাবার খান, ওষুধ খান। চেহারার যে অবস্থা করেছেন, তাহলে বিয়েটা ক্যান্সেল করছেন তো? আচ্ছা ঠিক আছে ক্যান্সেল, যান এখন। আমি তো খুশি মনে বাসার দিকে রওনা দিলাম। আজকে যেন পৃথিবীর সমস্ত সুখ আমার পায়ের কাছে এসে লুটিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি যা চাইছি তুমি আমাকে তাই দিয়েছো। তোমার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। তারপরে বাসায় গিয়ে জাঙ্কুক ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটি শান্তির ঘুম দিল। ঘুম ভেঙে গেল বিকেল বেলা। আজকে 4-5 দিন পর জাঙ্কুক সুন্দর মতো ঘুম দিয়েছে, মনে অনেক ভালো লাগছে। তারপরে নিচে নামতেই জাঙ্কুক মেয়ের বাড়ি থেকে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কথাটি শুনেই মনে যেন লাড্ডু ফুটতে শুরু করলো। আজকে তো ডাবল ধামাকা হলো। মেয়েটির বিয়েও ক্যান্সেল করে দিলাম, আমার বিয়েও ক্যান্সেল হয়ে গেল। তাহলে তো ভালোই হলো, এখন আর আমাদের দুজনের বিয়ে হতে কোনো বাধা নেই। মনে মনে খুশি হয়ে আবারও রুমে চলে গেলাম। আজকে যেন সমস্ত সুখ আমার কাছে এসেছে। কি করব বুঝতে পারতেছি না, নাচবো না গাইবো, মাথার ভিতর শুধু চক্কর মারছে। তারপরে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালবেলা উঠতেই মা রুমে এসে হাজির। নে জাঙ্কুক এই ওষুধটি খেয়ে নে। ওষুধ? ওষুধ আবার কিসের? তোর শরীরটা নাকি ভালো না, ওষুধ খা। তুমি জানলে কিভাবে যে আমার শরীর ভালো না? যাই হোক নে, তুই ওষুধটা খা। আর এই মেয়ের বাড়ি থেকে তোর জন্য পাঞ্জাবি কিনেছিল, এই পাঞ্জাবিটা রেখে দে, বিয়েটা তো ক্যান্সেল করে দিয়েছে। এই বলে মা চলে গেল। আমি খাটের উপরে বসে ভাবছি, বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পাঞ্জাবিটা কেন পাঠালো? কিছুই মাথায় ঢুকছে না। তারপরে পাঞ্জাবির প্যাকেটটি হাতে নিয়ে পাঞ্জাবি বের করতেই আমি তো আকাশ থেকে পড়লাম। এই তো সেই পাঞ্জাবি, সেই মেয়েটির হাতে দেখেছিলাম। তাহলে ওই মেয়েটির সাথেই আমার বিয়ে হয়েছে। দৌড়ে মার কাছে চলে গেলাম। মা, আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তুমি তো আমাকে বললে না।
তোকে কি বলবো, সেদিন তো ওরা এসেছিল আমাদের বাসায়, তুই তো ঘুমাচ্ছিলি। তারপরে মেয়েটা যে বললো তোর সাথে নাকি দেখা হয়েছে দরজায়, তখন আমার মাথায় কাজ করছিল যে ওই দিন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তাহলে ওই দিনই মেয়েটা সত্যি এসেছিল। আমি আর মাকে কিছু বললাম না, উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে পাঞ্জাবিতে পরলাম। পাঞ্জাবিতে পরে মার কাছে এসে বললাম, তুমি এক্ষুনি ওই মেয়েটিকে ফোন দাও, ফোন দিয়ে বলো সেই জায়গায় আসতে। কোন জায়গায় আসবে এত কিছু বলার দরকার নেই, এটা বললেই ও বুঝতে পারবে। এই বলেই আমি বেরিয়ে এক দৌড়ে সেই চেনা জায়গায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে মেয়েটি আসলো, বুকের ভিতর ধপধপ। মেয়েটি আসতেই বললাম, বাইরে অনেক গরম, চলেন একটু কফি শপে গিয়ে কফি খাই। রাগী চোখে আমার দিকে তাকালো, তারপরে আবার বললাম, না না, কফি শপে যেতে হবে না, এখানে অনেক ঠান্ডা আছে, এখানে দাঁড়িয়ে কথা বলি, চলুন। এই বলে মেয়েটি হাঁটা ধরল। তারপরে আমিও চললাম। দুজনে একসাথে গিয়ে কফি শপে বসে 2টি কফি অর্ডার করলাম। কি বলতে ডেকেছেন বলুন তাড়াতাড়ি। ভালোবাসি এবং বিয়ে করতে চাই। মানে এখন আর সম্ভব না। কেন সম্ভব নয়? আমি ভুল করেছি। কি ভুল করেছেন? এই যে বিয়ে ক্যান্সেল করতে মানা করে। হ্যাঁ, ভালোই তো করেছেন। এখন ক্যান্সেল, এখন আবার এটা কিভাবে আমি সব ঠিকঠাক করবো? সবাইকে আমি বিয়ে ক্যান্সেলের জন্য রাজি করিয়ে এখন আবার এটা কি করা যায়? এটা কি সম্ভব? এটা কি ফাইজলামি নাকি? আসলে আমারই ভুল হয়েছে, কিন্তু এজন্য আমি নিজেকে দোষ দেব না, আপনারও দোষ আছে। আপনি তো জানতেন আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, তাহলে আপনি কেন বললেন না? কেন আমি বলবো আপনাকে? আপনি আমাকে দেখেছেন, আমি তো জানতাম যে আপনি আমাকে চেনেন। আমি তো ভেবেছি আপনি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতিদিন দেখা করতে আসেন, কিন্তু আপনি যে কিছু জানেন না সেটা আমি কিভাবে বুঝবো? আর আমি পর্দা করি সেটা তো আপনি ভালো মতোই জানেন। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তাহলে আপনি কেন যে আমি আপনার সাথে সেধে সেধে কথা বলেছি, আপনার হাত কেটে গিয়েছে, জ্বর হয়েছে, আমি এত প্যানিক হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম আপনি জানেন, কিন্তু আপনি যে কিছু জানেন না সেটা তো আর আমি জানি না। তারপরে কালকে যখন আপনি বললেন যে আপনি বিয়েটি করতে চান, তখন আমার খুবই কষ্ট লেগেছে। কারণ এই কয়দিনে আমিও তো আপনাকে অনেকটা কাছের মানুষ বলে মনে করেছি। কিন্তু আমি আবার ভেবেছি যে আপনি হয়তোবা তাহলে আসলে ওটা আপনার ভালোবাসা ছিল না। তারপরে আমি বাসায় গিয়ে বিয়েটি ক্যান্সেলের কথা বললে আব্বু আম্মু অবশ্য সবাই অনেক রাগ করলেও আমি পাঞ্জাবিটা জোর করেই আপনাদের বাসায় পাঠাই, কারণ ওটা তো আমি আপনার উদ্দেশ্য করেই কিনেছিলাম। তাহলে আপনাকেই দেই। আচ্ছা শোনো, আমি বুঝতে পেরেছি যে আমারই ভুল হয়েছে, কিন্তু একটা বিষয় কি জানো, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছি। তোমার সাথে আমার বিয়ে ঠিক করার আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। একদিন তোমাকে আমি রাস্তায় দেখি, সেদিন থেকেই তোমার চোখের মায়ায় আমি পড়ে গেছি। মনে হয়েছে ওই চোখেই যেন আমার সর্বনাশ লুকিয়ে আছে। তারপরে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়, কিন্তু আমি তো আর জানতাম না যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো তোমাকেই ভালোবাসতাম। তারপরে আম্মু যখন বললো যে আমার বিয়ে ঠিক করেছে, আমি কিন্তু সেই মেয়েটাকে দেখতেও চাইনি, তার নামও জানতে চাইনি। কারণ আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমার মনে মনে এটাই ছিল যে আমি তোমাকেই বিয়ে করব। ইভেন আমি কিন্তু এখনো তোমার নাম জানি না। তুমি কি বিশ্বাস করবে? আমার এই ভালোবাসার মর্যাদা কি তুমি দেবে? আমি শুধু তোমাকে ভালোবেসেছি তোমার চোখ দুটো দেখে। এখন পর্যন্ত আমি তোমাকে দেখিনি, তোমার নাম জানি না, তোমার বিষয়ে আমি কিছু জানি না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা মিথ্যে নয়। তুমি কি বিশ্বাস করবে? সত্যি আপনি আমার নাম জানেন না? না জানি না। বলো তোমার নাম কি? আমার নাম তে। কিনতে। ও আচ্ছা, আমার নাম জানপুর। আমি জানি। তাহলে তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেব না, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি। না শুনে রাজি হয়ে গেলেন? তাহলে আমি যদি এমন কিছু বলি যেটা আপনি করতে পারবেন না? আমি করতে পারবো, তুমি বলেই দেখো না। আপনার মা বাবাকে ছেড়ে দিতে পারবেন আমার কথায়? মনটা খুব খারাপ হয়ে গেল। কি বলছে এই মেয়ে? আমি তো এই কথা আশা করিনি। ভয় পাবেন না, এই কথা আমি কখনোই বলবো না। কেউ কোনো কিছু বললে না শুনেই রাজি হয়ে যাবেন না, কারণ এভাবেই বিপদ আসতে পারে। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, পড়ি তো আমি। রোজা রাখতে হবে, রাখি তো। আর আমাকে শাসন করতে হবে। শাসন? সবাই তো ভালোবাসা চায়, তুমি কেন শাসন চাইছো? ভালোবাসবেন অবশ্যই, কিন্তু আমি যদি কোনো অন্যায় করি, আমার সেই অন্যায় যেন আপনার ভালোবাসার কাছে হেঁটে না যায়। আমাকে শাসন করবেন, আমি যেন ভুল পথে না চলে যাই। আমরা দুজনে মিলে একটি সুন্দর সংসার করব। আল্লাহর কাছে সবসময় এই জন্য দোয়া করব। আচ্ছা ঠিক আছে। তো চলো। কোথায়? কাজী অফিসে। কেন? বিয়ে করব। কেন বিয়ে করব এখন কাজী অফিসে গিয়ে? আমাদের বিয়ে তো বাবা মা ঠিক করেই রেখেছে। দেখেছে তো, কিন্তু আমার যে তর্স হইছে না। চলো না কাজী অফিসে গিয়ে বিয়ে করি। মিয়া বিবি রাজি, তো কে কারেগা কাজী? এই সমস্ত কথা বাদ দেন, তাহলে কিন্তু আমি এখন বিয়ে ক্যান্সেল করে দেবো। বাবা মা এত শখ করে আমাদের বিয়ে ঠিক করেছে, আর আমরা যদি এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করি, তাহলে কি তাদের মনে কষ্ট হবে না? ঠিক আছে, কিন্তু আমি যে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারলে বিয়ে ক্যান্সেল করে দেবো। না 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 না, আমি মজা করছিলাম। তাহলে চলো ওঠা যাক। এইভাবেই
একটি না দেখা প্রেম পূর্ণতা পেল। আমাদের সমাজে একজন একজনকে ভালোবাসে চেহারা দেখে, বাহ্যিক সৌন্দর্য দেখে, কিন্তু ভালোবাসার মূল অর্থ নিহিত আছে মনের মাঝে। কারোর সাথে কারো মনের মিল হলে সেখানে সত্যিকারের ভালোবাসা স্থান পায়। এভাবেই সবার ভালোবাসা পূর্ণতা পাক, টিকে থাকুক সমস্ত ভালোবাসা।